ব্যাটারি অপারেটেড রিক্সা, হ্যাঁ, যে ইলেকট্রিসিটি ইউজ করছে এগুলো সব চড়ে লাইনে মেইনলি ইউজ করা হয়। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা হু ইজ পেইং ফর দ্য কস্ট? ইন্ডাস্ট্রি, যারা আমরা মানে এক্সপোর্ট ওরিয়েন্টেড আছে, অথবা সাধারণ যে জনগণ যারা নর্মাল ইলেকট্রিসিটি কিনছে বাসায়, হ্যাঁ, ওনাদের উপর আসছে ফর মানে কয়জনের জন্য। আর ইন্ডাস্ট্রিয়াল যে জিনিসটা আছে, দেখেন এখানে যেমন গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে 30 থেকে 40 টাকা করলো, হ্যাঁ, কিন্তু সিস্টেম লস যেটা আছে, সিস্টেম লস তো কমানো হয়নি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তো আসল জায়গায় না হাত দিয়ে আপনি যে 30 আর 40 করলেন, এখানে লং টার্ম কি এফেক্ট যেটা হয়েছে, এখানে এফডিআই এর উপর একটা এফেক্ট এখানে পড়েছে, বিকজ অথবা রিইনভেস্টমেন্ট। যেমন আমার ধরেন এখন এক্সিস্টিং একটা ফ্যাক্টরি আছে, আমি 30 টাকা দিয়ে গ্যাস কিনছি ওই ফ্যাক্টরির জন্য। এখন আমি নতুন একটা ফ্যাক্টরি করবো, ওটা করতে গেলে আমার 40 টাকা দিয়ে কানেকশন নিতে লাগবে। একই পণ্য কিন্তু বানাচ্ছি আমি, হ্যাঁ, দুইটাই করছে, একটা 40 টাকা, একটা 30 টাকা। আমি বাইরের থেকে একটা ইনভেস্টার আসবে, ও ধরেন আমি যে প্রোডাক্টটা বানাই এটা বাংলাদেশে বানাবে, ও ধরেন ওয়ার্ল্ড ক্লাস এক্সপিরিয়েন্স আছে, আমার ওরকম এক্সপিরিয়েন্স নেই। তো এটা খুবই ইম্পর্টেন্ট ভ্যালু চেইনে, গ্লোবাল ভ্যালু চেইনে যদি আমি আপগ্রেডেশন করতে চাই। আমরা এখনও গার্মেন্টসে লো টু এন্ট্রি পয়েন্ট থেকে মিডিয়াম সেগমেন্টে মেইনলি কাজ করি বাংলাদেশ, হ্যাঁ, আমরা হাই এন্ডটা এখনও করি না। তো গ্লোবাল ভ্যালু চেইনে যারা হাই এন্ডের কাজ করে, ওনারা ধরেন এখানে একটা ফ্যাক্টরি করতে চায় বাংলাদেশে। মানে উনি যখন আসবে, উনি এসে যখন দেখবে যে ওনার 10 টাকা বেশি পে করতে লাগবে, ইটস 25%, 10 টাকা বলতে কম লাগে কিন্তু ইটস 25% অফ দ্য তখন তো উনি এখানে আসতে যাবে না। সো এই টাইপের এই সিস্টেম লস বলেন, ইলেকট্রিসিটির যারা চুরি করছে, যারা গ্যাস চুরি করছে, এনাদের জন্যই কিন্তু আজকে এই অবস্থাগুলো, এই মানে মানে নট সিনক্রোনাইজড জিনিসগুলো পলিসিগতভাবে আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড এটার আলটিমেটলি এটার খেসারত দিচ্ছে সাধারণ জনগণ, যারা ব্যবসায়ী, যারা মানে আমরা বিল ঠিক মতন পরিশোধ করি, গ্যাসের বিল ঠিক করে দিই, আমাদের উপর জিনিসটা আসে, চাপটা আসে। তো আনফর্চুনেটলি এই জিনিসগুলো আমরা যেভাবে ভেবেছিলাম যে স্পেশালি ধরেন 5ই আগস্টের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, এনাদের একটা জিনিস মানে যে আশাটা ছিল আমাদের, ওটা ছিল যে যেহেতু এখানে কোনো পলিটিক্যাল লেগেসি নেই অথবা কোনো পলিটিক্যাল লাগেজ নেই, এনারা অনেক কিছু করবে যেটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব না। বাট আনফর্চুনেটলি আমরা ওটার এই জায়গাগুলোতে দেখিনি। এবং এখানে আরেকটা যেটা জিনিস আছে যে পলিসিগতভাবে, যেমন গ্যাসের যে জিনিসটা, ওখানেও কিন্তু একই জিনিস। ওখানেও মানে যেটা হচ্ছে যে ওই লাইন ধরে মেইন লাইন থেকে যে চুরি করে লাইনটা নিচ্ছে, এটা তো আপনি গিয়ে তো কালকে নিতে পারবো না, তো আমার ওই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের লোক ছাড়া তো আমি জিনিসটা করতে পারবো না। তো দে আর ইনভলভড। তারপর আলটিমেটলি আপনি বলেন মানে বাংলাদেশের সমস্যা যেটা হয় ওটা হলো যে যখন কেউ কোনো 2 নম্বরই করে, অথবা আমি কোনো মিসডিড অথবা কিছুটা করলাম, এটা পানিশমেন্ট কি হয় এটা আমরা কেউ জানি না। আপনি কি করবেন, খুব অ্যাট বেস্ট ট্রান্সফার করবেন, এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন, হ্যাঁ। তারপর অ্যালিগেশন যে করব, ধরেন আমি একটা অ্যালিগেশন করব যে উনি এখানে কিছুটা করছে যেটা করা উচিত না ওনার। এখন ওনাকে ওখান থেকে সরিয়ে কালকে ওনার ফ্রেন্ড ব্যাচমেট আসবে ওখানে, তখন ওই ভয়ে আমি ওই অ্যালিগেশন করবো না ইন দ্য ফার্স্ট প্লেস, আমি করবো না। যেমন উনি হুমায়ুন স্যার একটা কথা বলেছে, আমরা কিন্তু রহমতুল্লাহ সাহেব যখন ছিল, রহমতুল্লাহ আমিন এই আগে এনবিআর এর যিনি চেয়ারম্যান ছিল, ওনাকে আমরা বলেছিলাম যে আপনি 10 জন যারা মিসডিক্লারেশন করে ফ্যাব্রিক ইম্পোর্ট করে গার্মেন্টসে, 10 জনকে নাম দেন, আমরাই দেখবো। কোনো নাম আসেনি কিন্তু আমাদের। But we know there were 2-3 cases in India going on at that time. So this is the reality. তারপরে আমরাই বিজেএমএতে যে কাস্টমসে হয়রানি, সবাই যেমন আমরা যখন কথা বলি সবাই হয়রানি হয়, সবাই হয়। বিজেএমএর সদস্য 3,500 সদস্য আমাদের, হ্যাঁ। আমরা মিটিং ডেকেছি যে সুনির্দিষ্টভাবে কার কি অ্যালিগেশন, আপনারা আসেন, বিজেএমএ ভবনে আসেন। আপনি বিশ্বাস করবেন না, ওই দিন খালি 8 জন লোক আসছে, হ্যাঁ। আপনি 100 জন গার্মেন্টস ব্যবসায়ীকে ফোন দেন, সবাই একই কমপ্লেন করবে আপনাকে যে হয়রানি হচ্ছে, এটা হচ্ছে। 8 জন আসছে। তো
এখন 8 জন যখন আসছে, 8 জনের মধ্যে 6 জনের প্রবলেম ওয়াজ ভেরি ডিফারেন্ট, মানে ইট ওয়াজন্ট অ্যাকচুয়ালি হয়রানি, 3 জনেরটা ওয়াজ সিরিয়াস প্রবলেম। এখন বাকি জনকে যখন পরে যখন আবার দেখা হয়েছে, যখন বললো যে এইরকম হয়রানি হচ্ছে, তখন আমি বললাম যে ওই দিন মিটিংয়ে আসো না এখান তাহলে। তখন বলে আমি ওখানে গেলে তারপর পরে তোমার 12টা বাজাবে। ওটার পরের এফেক্টটা কি হবে, এটার সেফগার্ড আপনি যদি এনশোর করতে পারেন যে আমার মানে কিছু হবে আর মানে ফার্দার কিছু হবে না, হ্যাঁ। তো এই জিনিসগুলোর জন্যই কিন্তু এখানে এই যে হুইসেল ব্লোয়িং অথবা অ্যালিগেশনগুলো, হ্যাঁ আমি কমপ্লেন করতে পারি। যেমন উনি একটা কথা বলেছে যে কাস্টমস অ্যাকশন নিচ্ছে। অ্যাকশন কি, মানে এখানে জাস্ট ট্রান্সফার করা অথবা ধরেন কয়েকজন, যেমন পরে 5 আগস্টের পরে সার্টেন ইন্ডিভিজুয়ালস, দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট কেস। কিন্তু সার্ভিং যারা আছে, আপনি লাস্ট 20 বছরে কয়জন কাস্টমস কর্মকর্তার এগেনস্টে ট্রান্সফার ছাড়া কি এফেক্ট নিয়েছে আপনি বলেন? আর কতগুলো ব্যবসা আছে বাংলাদেশে আমি বলেন? আপনাকে ডেফিনেটলি মুখস্থ বলতে পারবো না, কিন্তু কাস্টমসের কর্মকর্তাদের বিরুদ্ধে কিন্তু আমরা যেটাকে বলি ডিপি, ডিপার্টমেন্টাল প্রসিডিওর হয়, ইনক্রিমেন্ট হেল্ড আপ হয়, তিরস্কার হয়, ইভেন র্যাঙ্ক রিভার্সনও হয়েছে, বদলি, সাময়িক বরখাস্ত, অনেক কিছু হয়েছে। আপনি জানেন যে একটা প্রসিডিওরে কিন্তু তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়, প্রমাণ থাকতে হয়। তো সেটা তো আমি আপনাকে মুখস্থ অবশ্যই বলতে পারবো না। আপনি 100 আমি অবশ্যই মুখস্থ বলতে পারবো না, বিকজ আমি মনে করি যে এটা 100-র বেশি। আপনি এই তথ্য এনবিআরে যে জোগাড় করতে পারেন, আমাদের কাস্টমস এবং ভ্যাট যে উইং আছে, অ্যাডমিনিস্ট্রেশন উইং আছে, সেই উইং থেকে আপনি জোগাড় করতে পারেন। বিষয়টা হচ্ছে এরকম যে একজন একটা কমপ্লেন করলে কিন্তু তাকে যে তাকেও যিনি অভিযুক্ত তাকে কিন্তু কিছু আত্মপক্ষ সমর্থনের সুযোগের মধ্যে দিয়ে যেতে হয়, এবং মেজর কোনো কিছু হলে, ইভেন মাইনর কোনো কিছু হলে কর্মকর্তারও কিন্তু কোর্টে যাওয়ার একটা বিষয় আছে। কাজে কাজে যে অথরিটি যখন করেন, ঢালাও কথা ট্যাক্স ফাঁকি হচ্ছে, ঢালাও কথা হয়রানি ফাঁকি হচ্ছে, হয়রানি দেওয়া হচ্ছে, উনি আমাকে হয়রানি করেছেন, দ্যাট মাস্ট বি প্রুভ বাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা যতক্ষণ না হয় ততক্ষণ করেন না। ইমিডিয়েটলি যেটা করতে পারেন, বদলি করতে পারেন, সাসপেন্ড করতে পারেন, ওএসডি করতে পারেন, ইমিডিয়েট ইফেক্টে, সেটুকু তো হচ্ছে। এখন বাকিটুকু করার জন্য আপনাদেরকে আগায় আসতে হবে, এবং আপনাদের বুঝতে হবে যে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও যেমন কর্তৃপক্ষর অনেক কিছু চিন্তা ভাবনা করে প্রসিডিওর মধ্যে দিয়ে যেতে হয়, কর্মকর্তাদের বিরুদ্ধেও যেতে হয়। সো আমি মনে করি যে উভয় পক্ষকে আগায় আসা উচিত। আপনি কমপ্লেন করলেই যে আপনাকে বড় রকমের ক্ষতি করবে, বিষয়টা কিন্তু তা না। এখন কিন্তু হায়ারার্কি সিস্টেম, আপনি পরবর্তী ধাপে যেতে পারেন, তার পরবর্তী ধাপে যেতে পারেন, তার পরবর্তী ধাপে যেতে পারেন। যেমন আপনি বললেন যে এনবিআরে 3 কেসেস গোয়িং অন, 3 কেস না, মেনি কেসেস আর গোয়িং অন, এবং সকল কেসের কিন্তু শোকজের কপি গার্মেন্টস ক্ষেত্রের বিজিএমইকে দেওয়া হয়, বিকেএমইকে দেওয়া হয়, বিটিএমইকে দেওয়া হয়। ইউ ক্যান ভেরি ইজিলি কালেক্ট ফ্রম ইউর অর্গানাইজেশন হোয়াই ইউ শুড গো টু এনবিআর। ইনফ্যাক্ট প্রত্যেকটা কপি কিন্তু বিজিএমইতে থাকে, এবং বিজিএমই হচ্ছে বিগ অর্গানাইজেশন। আমি অবিভক্ত ঢাকা বন্ড কমিশনটা যখন চাকরি করেছি, তখন দেখলাম যে এত কমপ্লেন যায়, তাদের কাছে শোকজ যায়, সেই সংখ্যা তারা যোগ করতে পারেন, তারা যোগ করেছেনও। কিন্তু ওই যে বললাম যে একজন বিজনেসম্যান আরেকজন বিজনেসম্যানের রাইভেলার হতে চান না, তদ্রূপভাবে এনবিআরেরও কিছু লিমিটেশন আছে। অমুক কর্মকর্তা খারাপ, এটা একটা ভেগ শব্দ, তাকে প্রমাণ করতে হবে। তবে এনবিআর অবশ্যই চেষ্টা করে, যার সুনাম আছে, যিনি ট্রেড ফ্যাসিলিটেশনে হেল্প করবেন, যিনি দ্রুততার সাথে সিদ্ধান্ত দেন, যার পাস্ট রেকর্ড ভালো, এইসব কর্মকর্তাকে যতদূর সম্ভব ভালো গুরুত্বপূর্ণ জায়গায় দেওয়ার জন্য।